দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই। আজকে যে ইতিহাসের ভিডিওগুলোই আমি পরপর দিয়ে আসছি তারই পরবর্তী অংশ এটি, চ্যাপ্টার ওয়াইজ ইতিহাসের ভিডিও। এখানে দেখো, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকার কথা বলবো। দেখা গেছে পরাধীন ভারতে যখন স্বাধীনতার আন্দোলন প্রবল আকার ধারণ করেছে, সেই সময় কিন্তু যারা গৃহবধূ, যারা অন্তঃপুরবাসিনী, সেই সমস্ত নারীরা কিন্তু নিজেদেরকে আর গৃহবন্দী করে রাখেনি। তারাও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, এবং শুধু ঝাঁপিয়েই পড়েনি, দেখো এখানে বলা হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিল। তারা স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকাতে তাদের অস্ত্র চালনাটাও কিন্তু একটা কার্যকরী ভূমিকা ছিল। আচ্ছা, এখানে দেখো দীপালি সংঘের কথা আসছে, যেটা হচ্ছে 20 শতকে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে নারীরা সামিল হয়েছিল, সেই সময় চরম বামপন্থী রাজনৈতিক লীলা নাগ, ঠিক আছে, ইনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অত্যন্ত অনুসারী একজন বিপ্লবী ছিলেন। তিনি অসামান্য কৃতিত্ব, অসামান্য অবদান রেখেছেন। তিনি ইংরাজিতে স্বর্ণপদক নিয়ে কলকাতা বেথুন কলেজ থেকে BA পাস করেন, এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেন, এবং তিনি 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ নামে একটি সংঘ গড়ে তোলেন, যেখানে প্রীতিলতা ওয়াদ্দেদারও ছিলেন এই সংঘের অন্যতম সদস্য। ঠিক আছে, এই সংঘের উদ্দেশ্যই ছিল নারীদের লাঠি খেলা, অস্ত্র চালনা প্রভৃতিতে পারদর্শী করে তোলা, অস্ত্র শিক্ষাতে পারদর্শী করে তোলা, এবং অনেক মেয়েরা এখানে যোগদান করেছিল। তাদের সাহস শক্তি বাড়ানোর চেষ্টা করা, তাদের কারিগরি কাজ শেখানো, এটার উদ্দেশ্য ছিল। আর মনে রাখবে যে দীপালি সংঘ এটা প্রতিষ্ঠা করেছিলেন লীলা রায় এবং লীলা নাগ বা নাগ রায়, ঠিক আছে, বিয়ের আগে হয়তো রায় ছিল, পরবর্তীকালে নাগ হয়। আচ্ছা, তিনি আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিলেন, 6 বছরের জন্য কারারুদ্ধও হয়েছিলেন। দেখো, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় কংগ্রেসে যোগ দিয়েছিলেন, এবং নেতাজি কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক গঠন করলে তিনি তাতেও গিয়ে যোগ দেন। ঠিক আছে, এবার এখানে দেখো, তিনি শুধুমাত্র যে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন তাই নয়, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, দীপালি স্কুল, নারী শিক্ষা মন্দির, শিক্ষা ভবন প্রভৃতি এই সমস্ত কাজও তিনি প্রতিষ্ঠা করেছেন। তাহলে বলা যেতে পারে সরলা দেবী চৌধুরী রানীর পরেই আমরা যার কথা স্মরণ করব, যিনি সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন, পরাধীন ভারতে নিজেকে নিযুক্ত করেছেন স্বাধীনতা আন্দোলনে, তিনি অন্যতম বিপ্লবী লীলা নাগ। ঠিক আছে, এরপরে প্রীতিলতা ওয়াদ্দেদারের নাম সবাই নিশ্চয়ই শুনেছ। পরাধীন ভারতে তিনি স্বাধীনতার সূর্য এনে দেওয়ার জন্য তিনি নিজেকে আত্মনিয়োগ করেন, নিজের জীবন উৎসর্গ করেন। তিনি অন্যতম বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছেন, চট্টগ্রামে। তিনি একটু আগেই বললাম, তিনি দীপালি সংঘের সঙ্গে যুক্ত ছিলেন, লীলা রায়ের যে দীপালি সংঘ। ঠিক আছে, কোথাও যদি লীলা নাগ থাকে বা লীলা রায় থাকে, একজনই ব্যক্তি। ঠিক আছে, এটা নিয়ে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। আর প্রীতিলতা ওয়াদ্দেদারের ছদ্মনাম ছিল ফুলতার। দেখো, ফুলতার ছদ্মনাম। তিনি একটি বক্তব্য রেখেছেন, বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে পরিবারের প্রতি কর্তব্যকে দেশের প্রতি কর্তব্যের কাছে বলি দিতে পারবো। মাস্টারদার নেতৃত্বে তিনি যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন যে
ঘটনা, সেখানেও গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছিলেন। তিনি টেলিফোন টেলিগ্রাফ অফিস ধ্বংস, পুলিশ আইন দখল, পুলিশ লাইন দখল, জালালাবাদ পাহাড়ের যুদ্ধ, ধলঘাটের যুদ্ধ প্রভৃতিতে যোগ দেন। তার নেতৃত্বেই বিপ্লবী চট্টগ্রামের পাহাড়তলি ব্রিটিশরা যে ইউরোপীয় ক্লাব আক্রমণ করেছিল, তিনি কিন্তু প্রথম মহিলা শহীদ। ঠিক আছে, তাহলে এমনি শর্ট কোশ্চেনেও আসে, ভারতের প্রথম মহিলা শহীদকে, তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি 21 বছর বয়সে মারা যান এবং তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে মারা যান। ঠিক আছে, আচ্ছা, এরপরে যার কথা আমরা বলবো সেটা হচ্ছে কল্পনা দত্ত। কল্পনা দত্ত 1920-র দশকে ব্রিটিশ বিরোধী যে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। কল্পনা দত্ত তিনিও মাস্টারদা সূর্য সেনের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কলকাতা থেকে গোপনে তিনি নিয়ে এসেছিলেন বিস্ফোরক গান কটন তৈরি করে তিনি বিস্ফোরণ ঘটিয়ে আদালত থেকে বন্দীদের পালানোর সুযোগ করে দিয়েছিলেন। তিনি চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনেও সেখানে প্রীতিলতার সঙ্গে একসঙ্গে তিনি অংশগ্রহণ করেছেন। এছাড়া তিনি জেলে বসে পাহাড়তলি এবং প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মহত্যার সমস্ত খবরও পেয়েছিলেন। তাকে জেলবন্দি করা হয়েছিল যখন তিনি চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের আক্রমণে যুক্ত ছিলেন তারপরে। ঠিক আছে, এবং তারপরে যেটা হয়েছে যে এই ঘটনার 3 মাস পরেও যখন একটি সংঘর্ষের মাধ্যমে কল্পনা ধরা পড়েছিল, সেই সময় তারপরে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের জন্য মাস্টারদা সূর্য সেনকে এবং তারকেশ্বর দস্তিদারকে ফাঁসি দেওয়া হয়। ঘটনা হচ্ছে ব্রিটিশরা শুধু মাস্টারদা সূর্য সেনকে ফাঁসি দিয়েই ক্ষান্ত হয়নি, তারা মানে মাস্টারদা সূর্য সেনের মৃতদেহটাকে একটি বস্তাবন্দি করে সেটাকে দুমড়ে মুচড়ে বস্তাবন্দি করে সমুদ্রে ফেলে দিয়ে আসে। এমনটাই তারা নিষ্ঠুর আচরণ করেছিল। আচ্ছা, এবার দেখো বিপ্লবী আন্দোলনে নারীদের যে অংশগ্রহণ, তার যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য বলতে গেলে বলতে হয় যে যখন 1905 সালে স্বদেশী আন্দোলন শুরু হয় বঙ্গভঙ্গ ঘটনার পরিপ্রেক্ষিতে, সেই সময় থেকে নারীরা আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করে। ঠিক আছে, তোমরা এটাও শুনেছ যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নেতৃত্বে মহিলারা অরন্ধন দিবস পালন করেছিল। সরলা দেবী চৌধুরী রানীর নেতৃত্বে অনেক নারীরা এগিয়ে এসেছিল সেই সময়। ধীরে ধীরে পরবর্তীকালে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হয় এবং আইন অমান্য আন্দোলন শুরু হয়। সেই সময় থেকে নারীদের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণটা বাড়তে থাকে, একটু বিস্তার লাভ করতে থাকে। ঠিক আছে, আরও অন্যান্য নারীরা অনুপ্রাণিত হয়, তারা এগিয়ে আসে। এবং যখন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দেন, তখন কিন্তু তার আগে থাকতে আইন অমান্য আন্দোলনের সময় থেকেই নারীরা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঠিক আছে, এবং সশস্ত্র বিপ্লবী আন্দোলনের যে এই অংশগ্রহণ, এর মধ্যে দিয়ে দেখা গেছে যে অনেক শিক্ষিত, উচ্চশিক্ষিত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত শ্রেণীর মানে মহিলারা এসে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। মানে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, তারা কিন্তু প্রত্যেকেই শিক্ষিত ছিল প্রায়। ঠিক আছে, তোমরা তো পড়লে, লীলানাথ রায়ের কথাও পড়লে যে কতটা শিক্ষিত ছিলেন তিনি, কত উচ্চ শিক্ষিত ছিলেন। ঠিক আছে, এরম নয় কিন্তু যে তারা কেউ শিক্ষিত ছিল না বা পড়াশোনা জানতো না, এরম কিছু না। ঠিক আছে, আচ্ছা, এরপরে যার কথা বলবো তিনি হচ্ছেন ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল। ঠিক আছে, এটা ছোট প্রশ্নে আসতেই পারে, জাস্ট ইন্ট্রোডাকশন মোডে আসতে পারে। আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদ হিন্দ ফৌজের যে বাহিনী, ব্রিগেড বাহিনী, তার অন্যতম নেতৃত্ব যিনি দিয়েছিলেন, তিনি হচ্ছেন এই ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল। ঠিক আছে, একে বলা হতো ঝাঁসির রানী ব্রিগেড।
যে 5টি ব্রিগেডের অন্যতম হচ্ছে ঝাঁসি রানী ব্রিগেড। এটা হচ্ছে ঝাঁসি বাহিনী। এটি ছিল এশিয়ার প্রথম নারী বাহিনী। সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক ডক্টর লক্ষ্মী স্বামীনাথন, তিনি বিয়ের পর হয়েছিলেন লক্ষ্মী সাহগল। তিনি দেখো এখানেও কিন্তু শিক্ষিত একজন উচ্চশিক্ষিত একজন নারী এসে বিপ্লবী আন্দোলনে যোগদান করছেন। তিনি কিন্তু সিঙ্গাপুরে কর্মরত চিকিৎসক, ঠিক আছে। এবং ইনি যে 5টি আজাদ হিন্দ ফৌজের যে 5টি ব্রিগেড বাহিনী ছিল তার মধ্যে অন্যতম যে ঝাঁসি রানী ব্রিগেড, সেইখানে তিনি যোগদান করেছিলেন, ঠিক আছে। নেতাজির ডাকে সাড়া দিয়েছিলেন। তিনি উজ্জ্বল কর্মজীবন ছেড়ে ঝাঁসি বাহিনীতে নেতৃত্ব দেন। তিনি ক্যাপ্টেন লক্ষ্মী সাহগল নামে পরিচিত। তার প্রায় 1500 মহিলা এই বাহিনীতে যোগ দেয়, ঠিক আছে। এবং তার যে নেতৃত্ব দান, তার যে আত্মনিয়োগ, সে অবশ্যই স্মরণীয়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী পর্বে আমি ছাত্র আন্দোলন নিয়ে অবশ্যই বলবো। আজকে আমি কয়েকটি কোশ্চেন বলে দিতে চাই। কোশ্চেনের ছোট ছোট কোশ্চেনের যে অ্যান্সারগুলো হয় না, সেইগুলো দেখো। এখানে হচ্ছে 19 শতকে কিভাবে নারী মুক্তি আন্দোলনের সূচনা ঘটে। তো অষ্টাদশ শতকের বিভিন্ন সামাজিক রক্ষণশীলতা কুসংস্কারের মধ্যে নারী সমাজ আবদ্ধ ছিল। বাল্যবিবাহ, সতীদাহ প্রথা, কৌলিন্য প্রথা, কন্যা বিক্রয় প্রভৃতি সেকালে সামাজিক কুপ্রথা ছিল। পাশ্চাত্য শিক্ষার প্রভাবে প্রভাবিত হয়ে 19 শতকে বিশিষ্ট সমাজ সংস্কারকরা এই সামাজিক ব্যাধিগুলো দূর করতে উদ্যোগী হয়েছিল এবং তারা কুপ্রথা থেকে নারীদের মুক্ত করে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করে, ঠিক আছে। পরে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটে। তাহলে শিক্ষাই ছিল একমাত্র কারণ, ঠিক আছে, নারী আন্দোলনে। দেখো এখানে কিছু কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো যদি দেখতে চাও অ্যান্সার পরবর্তী ভিডিওতে চোখ রাখো।